স্বাগত সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। আজ সকাল সকাল ব্যান্ডেল থেকে ধরেছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যাচ্ছি বরাকর। আজ কালী পুজোর দিন, বরাকর নেবে মা কল্যাণেশ্বরী মন্দিরে যাচ্ছি। আজ সেখানে কেমনভাবে পুজো হয়, পুরো কল্যাণেশ্বরী মন্দিরে যাবতীয় তথ্য নিয়ে আজকের ভিডিওটা। আপনারা যারা যেতে চান এই কল্যাণেশ্বরী মন্দিরে, তারা হাওড়া থেকে আসানসোলগামী যে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো আছে বা লোকাল ট্রেন ধরেও বর্ধমান নেমে চেঞ্জ করে আসানসোল লোকাল ধরেও আপনারা যেতে পারেন কল্যাণেশ্বরী মন্দির। আপনারা যদি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে যান তাহলে অবশ্যই রিজার্ভেশন করে নেওয়াটাই ভালো হবে, কারণ দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়। আমরা কিন্তু কনস্ট্যান্ট অনেকক্ষণ দাঁড়িয়ে তবে পরে জায়গা পেয়েছিলাম। ব্ল্যাক সকাল 6:15 হাওড়া ছাড়ছে, 7:02 নাগাদ ব্যান্ডেল এবং 15:10টার মধ্যে আসানসোল আর 10:10 বরাকরে পৌঁছে দেয়। তো আপনারা যদি ব্ল্যাক ডায়মন্ডে যান, জেনারেল বগি বেশি আছে, রিজার্ভেশন করতে পারেন। এসি বগিও কয়েকটি আছে, 3টে কি 4টে এসি বগি থাকে ব্ল্যাকে। আপনারা ওয়ান ডে ট্রিপ করেন, যদি কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ফিরে আসেন তাই ব্ল্যাকে গিয়ে ব্ল্যাকে চলে আসতে পারেন। আমি পড়েছি বরাকর স্টেশনে, এবার যাব কল্যাণেশ্বরী। ভিডিওটি দেখার আগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, এটা আমাদের অনুরোধ। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় পালিত হচ্ছে দীপাবলি, আর আমরা কেন বরাকরে? আসলে বরাকর থেকে 5-6 কিলোমিটারের মধ্যেই খুব কাছেই রয়েছে কল্যাণেশ্বরী মন্দির, যেখানে কালিকা মা পূজিতা হন। আমরা সেখানে যাচ্ছি যে মায়ের পুজো কীভাবে হয়, সেখানে কেন মন্দির হয়েছিল, আজ সেখানে কীভাবে পুজো হচ্ছে, মন্দির কীভাবে সেজেছে, এই বিষয়গুলোকে আমরা তুলে ধরবো। এখান থেকে 5-6 কিলোমিটারের মধ্যে খুব কাছেই এই কল্যাণেশ্বরী মন্দির। আর কল্যাণেশ্বরী মন্দির যেতে এই ওভারব্রিজ ক্রস করে বাইরে গিয়ে সেখানে অটো পাওয়া যায়। অটো এবং টোটো বা অন্যান্য কমিউনিকেশন আছে, যেগুলোকে নিয়ে হয়তো ম্যাক্সিমাম 12 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছে যেতে পারবো। আসানসোল থেকে নেমে কল্যাণেশ্বরী মন্দিরে আসা যায়, সেখান থেকে বাস আছে 20 কিলোমিটার ডিস্টেন্স, সময় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। কিন্তু যেহেতু বরাকর থেকে কাছাকাছি, তাই আজকে আমরা কল্যাণেশ্বরী মন্দির যাচ্ছি বরাকর দিয়েই। আমরা বরাকর স্টেশনের প্ল্যাটফর্মের প্রায় বাইরে চলে এসেছি। সামনে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে থাকে, এগুলোকে রিজার্ভ করে কল্যাণেশ্বরী মন্দিরে যেতে হয়। মোটামুটি ভাড়া 100 থেকে 150 টাকার মধ্যে নেয়, একটু দরদাম করে নিলে ভালো হয়। এই যে সোজা রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটাই বেরিয়ে গেছে কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। আর এই বাঁদিকে রয়েছে বরাকর স্টেশনের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা যায়। চলেছি টোটো করে উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে টোটোয় বসে আছি আমরা, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। মন্দিরে গিয়ে প্রথম আমরা পুজো দেব। পুজো দেওয়ার পরে আমরা মন্দিরে কীভাবে আজকে আয়োজন হয়েছে এবং তার সম্পর্কে যাবতীয় তথ্য আমরা জানাচ্ছি আপনাদেরকে। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরে। পৌঁছে গিয়েছি কল্যাণেশ্বরী মন্দিরে। সোজা রাস্তাটি চলে গেছে মূল মন্দিরের দিকে, আর মন্দিরের দুপাশে রয়েছে অসংখ্য ডালার দোকান। আর এই ডান দিকে রাস্তাগুলোর সামনে যে মোড় দেখা যাচ্ছে, এখান থেকে অনেকগুলো রাস্তা ভাগ হয়েছে, আর এখান থেকেই রাস্তা সোজা একটি মাইথনের দিকে চলে গেছে। মন্দিরের ডান দিক এবং বাঁ দিকে অনেক ডালার দোকান আপনারা দেখতে পাবেন, আর বাঁ দিকে সোজা রাস্তাটি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাটি বরাকর স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দিরে আসছে। আর আপনারা যখন পুজো দেবেন, 50 থেকে 80 থেকে শুরু করে 100 টাকা বা তারও বেশি ডালা আছে, আপনি আপনার সাধ্য মতো ডালা নিয়ে মাকে পুজো দিতে পারবেন। কল্যাণেশ্বরী মন্দিরে মায়ের পুজোতে যাচ্ছি, হাতে ডালি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি। এই রাস্তাটি পেরিয়ে আসতে দুপাশে আরও অসংখ্য ডালি, ঠাকুরের ছবি ইত্যাদি দোকান পাবেন আপনারা। আর এই মন্দির খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। কল্যাণেশ্বরী মন্দিরের মূল চত্বর, যেখানে রয়েছে এই যে বাড়িটি, এই বাড়িটির ভেতরে পাথরের মধ্যে মা দক্ষিণা কালী হিসেবে পূজিতা হন। এই মন্দির নিয়ে দীর্ঘ ইতিহাস আছে। পাল আমলে প্রতিষ্ঠিত মন্দির, 500 বছর অধিক সময় ধরে। আগে জঙ্গল ছিল, ডাকাতরা পুজো করত। দেবদাস চট্টোপাধ্যায় নামে একজন সাধক, তিনি এসেছিলেন এখানে। বিভিন্ন কাহিনী রয়েছে। মন্দিরটি বারংবার পুনর্নির্মিত হয়েছে। এই নিম গাছটি নিয়ে অনেক কথিত কাহিনী আছে। এখানে অনেকেই মানত করেন, মা মনস্কামনা পূরণ করেন বলেই সবার বিশ্বাস। আর এখানে
বাংলার যে প্রাচীন মন্দিরগুলি আছে সেই মন্দিরের আদলেই তৈরি, কিন্তু খুব যে কারুকার্যময় তা নয়। অত্যন্ত সাধারণ মন্দির, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, এবং ইতিহাসের যে প্রাচীন অধ্যায় তার একটা টুকরো যেন এখানে এলে আমরা পাই। মন্দিরের ধূপদানি দেওয়ার ব্যবস্থা রয়েছে বাইরের চত্বরে। আশেপাশে বেশ কিছু ছোটো ছোটো মন্দিরে অনেক বিগ্রহ রয়েছে যারা পূজিত হন। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূল মন্দির। এর ভেতরে গিয়েই পুজো দিতে হয়, কিন্তু পুজো দেওয়ার ভেতরের অংশটি ভিডিও করতে দেওয়া হয় না। কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক পূর্ব দিক থেকে একটি প্রশস্ত দরজা আছে। দরজা পেরিয়ে এসেই এখান দিয়ে বাঁধানো টাইলসের জায়গা আছে সিঁড়ি দিয়ে। এখান থেকে নেমে গিয়ে একটা ছোট পাহাড়ি ঝোড়া বা পাহাড়ি ঝর্ণা রয়েছে। তার পাশ দিয়ে একটা সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আপনারা যখন কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসবেন, মন্দিরে পুজো দেওয়ার পরে মন্দির প্রাঙ্গণে বা মন্দির চত্বর থেকেই ঠিক আপনাদের পূর্ব দিকে তাকাবেন। পূর্ব দিকে দরজাটা আছে, সেই দরজাটাকে ক্রস করে আসলেই কিন্তু এই পাহাড়ি যে ঝোড়া সেটা দেখতে পাবেন, এবং প্রাকৃতিক সৃষ্ট পাথরের ওপর দিয়ে যে জল প্রবাহিত হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাবে। মন্দির চত্বরে ঘোরাঘুরি করার পর, পুজো দেওয়ার পর নিশ্চয়ই খিদে পাবে। তাই এই ফাঁকে জলখাবারের কথাটা একটু বলে রাখি যে মন্দিরের সামনে বেশ কিছু দোকান আছে যেখানে কচুরি বা মিষ্টি পাওয়া যায়। মোটামুটি জলখাবার হিসেবে আপনারা এটাই পাবেন। 20 টাকা প্লেট কচুরি বা 8-10 টাকা পিস মিষ্টি এখানে পাওয়া যায়। ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে এসেছি ঝোড়ার পাশ থেকে। এটা মন্দির চত্বরের বাইরের অংশ। এখান থেকে বেরিয়ে গেলেই মন্দিরের বাইরে চলে যায়। এটি বজরংবলীর মন্দির, এখানে বজরংবলী পূজিত হন। আর আপনারা যদি মন্দির দেখে ফিরে যাওয়ার কথা ভাবেন, তাহলে সামনে যে মোড় রয়েছে সেই মোড় থেকে আপনারা অটো ধরে বরাকর স্টেশনে চলে যেতে পারেন। আর আসানসোল থেকে মিনি বাস সার্ভিস একটা আছে, কল্যাণেশ্বরী মন্দির সামনে দিয়ে বাস যায়, কিন্তু সেটা বাস খুব কম, তাই তার ভরসায় না থেকে ওখান থেকে অটো করে ঢেন্ডুয়া মোড়ে চলে গেলে ঢেন্ডুয়া মোড় থেকে আসানসোল বাস স্ট্যান্ডে অনেক বাস পাবেন। আর আসানসোল বাস স্ট্যান্ড থেকে নেমে ওখান থেকে টোটো ধরে আপনারা আসানসোল স্টেশনে গিয়ে সহজেই ফিরে যেতে পারবেন। মন্দির চত্বরের এই অংশটি বেশ প্রশস্ত, বেশ খানিকক্ষণ ধরে ঘুরে দেখতে ভালোই লাগে, এবং বেশ একটা প্রাচীনত্বের ছোঁয়া আছে। চতুর্দিকে পায়রা উঠছে, এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘণ্টা রয়েছে মন্দিরের বাজানোর জন্য। আর বেশ কিছু ঢিল রয়েছে যেখানে মানুষ মনস্কামনা করে সে ঢিল বেঁধে যান তার মনস্কামনা পূরণের জন্য, দেবতার উদ্দেশ্যে। আর একটা কথা বলি যে আপনাদের এই ঘোরার পরে যদি আপনাদের কারোর লাঞ্চ করার ইচ্ছে হয়, অর্থাৎ দুপুরে খাবার ইচ্ছে হয়, তাহলে মন্দির চত্বর থেকে বেরিয়ে গিয়ে সামনের রাস্তা থেকে যে রাস্তাটি সোজা মাইথনের দিকে যাচ্ছে, সেখানে বেশ কিছু হোটেল আছে যে হোটেলে আপনারা দুপুরের খাবার পেয়ে যাবেন। এবং সাধারণভাবে যে সমস্ত খাবারগুলো আমরা খাই প্রতিনিয়ত, সেই ধরনের ডিশই রয়েছে, এবং মোটামুটি নর্মাল দামের মধ্যেই রয়েছে। 100 থেকে 150 টাকা, বা চিকেন মাটন নিলে তার দাম একটু বেশি পড়বে। তো খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই, একদিনের জন্য যথেষ্টই ঠিকঠাক খাওয়া দাওয়া এবং ঘোরার বেশ ভালো জায়গা এটি। আমরা ভিডিওগুলো খুব একটু ডিটেলসে করছি যাতে আপনারা দেখে এই জায়গা সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে পারেন। বেরিয়ে পড়েছি মন্দির চত্বর থেকে, আমরা ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিও আসছে মাইথন ড্যাম এবং ভান্ডার পাহাড় নিয়ে। আপনারা সঙ্গে থাকুন ওয়াক উইথ এসডির, এবং প্লিজ 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 খুব দরকারি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ডিটেইলিং দিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে দেওয়ার, যাতে আপনারা জায়গাগুলো সম্পর্কে ধারণা তৈরি করতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন ওয়াক উইথ এসডি।